হুসান কারাগারের উঁচু প্রাচীর যেন এক বিশাল শীতল শিলালিপি উত্তরের ঠান্ডা হাওয়ায় দাঁড়িয়ে আছে। প্রাচীরের ভেতরে বাইরে সময় যেন একই নিস্তরঙ্গ ছন্দে জমে গেছে। গাছের ডাল ভাঙার শব্দ, হুকুমের ধ্বনি, লোহার দরজা খোলা বন্ধের ঠকঠক আওয়াজ এসবই গড়ে তুলেছে কুরাশিমার জীবনের অর্ধেক অংশের পটভূমি। সে ছিল এই কারাগারের এক প্রহরী, পরে অবসরের পর এখানে কাঠমিস্ত্রির প্রশিক্ষক, নীরব যেন কারাগারের দেয়ালের ইট পাথরের মতোই। সহকর্মীরা একসময় মজা করে বলতো সে নাকি এই উঁচু প্রাচীরের মতোই সারা জীবন শক্ত নিঃসঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে। কুরাশিমাও তাই ভাবত। এই কারাগার বন্দীদের বন্দী করেছিল, একই সাথে অদৃশ্যভাবে তার জীবনকেও শৃঙ্খলিত করে রেখেছিল। দিন কেটে যেত দিন, বছর কেটে যেত বছর, কিন্তু 16 বছর আগে এক শরতে সেই নিরানন্দ কারাগারের ছোট্ট প্রেক্ষাগৃহে হঠাৎ এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। সেদিন এসেছিলেন সান্ত্বনা সঙ্গীত পরিবেশনের গায়িকা ইয়াংজি। তিনি তরুণী ছিলেন না, কিন্তু তার মাঝে ছিল একরকম প্রশান্ত ও উষ্ণ সৌন্দর্য। তার কণ্ঠস্বর যেন ঘন মেঘের আড়াল ছেদ করে আসা সূর্যের এক টুকরো রশ্মি, চোখে ধরা যায় না অথচ হৃদয়ে প্রবেশ করে যায়। যখন তিনি গান গাইছিলেন নক্ষত্রপুঞ্জের কথা, বৃহৎ ভল্লুক, শিকারীর ধনুক, কন্যা, কুরাশিমার বহুদিনের নিস্তেজ হৃদয় যেন হঠাৎ জেগে উঠল। সেই সুরে ছিল এক অদ্ভুত শক্তি, যা তাকে মনে করিয়ে দিয়েছিল তার বহুদিনের হারানো শৈশব, নিজ গ্রামের রাতের আকাশ যেখানে মুক্তির মতো ঝলমল করত অজস্র তারা। সেদিন থেকে তাদের গল্প শুরু হয়েছিল। ইয়াংজির কণ্ঠস্বর সবসময় কোমল ছিল। কুরাশিমা কাঠের অর্ধেক তৈরি কাজ থামিয়ে স্ত্রীর দিকে তাকাত। ইয়াংজি হালকা নিঃশ্বাস ফেলতেন, যেখানে লুকিয়ে থাকত সময় ফুরিয়ে যাওয়ার প্রতি একরকম সংবেদনশীলতা। তিনি মুখে বলতেন তেমন কিছু নয়, কিন্তু সবসময় কাজের মধ্যে দিয়ে প্রমাণ করতেন। তিনি জীবনের ছোটখাটো নিয়ম আচারগুলো খুব গুরুত্ব দিতেন। শরতের শেষে বারান্দা থেকে ঘণ্টা নামিয়ে রাখা কিংবা রান্নাঘরে ব্যস্ত থাকা। কিন্তু ভাগ্যের নির্মমতা হঠাৎ করেই নেমে এলো। ইয়াংজি অসুস্থ হয়ে পড়লেন, দুরারোগ্য লিম্ফ ক্যান্সার। কুরাশিমা দিন রাত তার বিছানা পাশে বসে থাকতেন। দেখতেন একসময় প্রাণোচ্ছল স্ত্রী ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছেন। যখনই ইয়াংজি কিছুটা ভালোবোধ করতেন, কুরাশিমা তার হাত ধরে ভবিষ্যতের স্বপ্ন আঁকতেন। গাড়ির ম্যাগাজিন দেখিয়ে বলতেন, দেখো, আমি চাই আমাদের গাড়ির পিছনের সিটগুলো খুলে ছোট্ট এক ক্যাম্পার বানাবো। ছোট রান্নাঘর থাকবে, আমরা রান্না করব, টাকা বাঁচবে, তারপর আমরা দুজন ঘুরে বেড়াবো সারা জাপান, তুমি যেখানে চাইবে। ইয়াংজি দুর্বল হাসি দিতেন, চোখে ক্ষীণ আলো জ্বলত। ভালো তো, আমি অনেক জায়গায় যেতে চাই। কিন্তু সেই স্বপ্ন আর পূর্ণ হলো না। ইয়াংজি চলে গেলেন। সাধারণ নীরব অন্ত্যেষ্টি শেষে যখন কুরাশিমা বাড়ি ফিরলেন, চারপাশ যেন শূন্য। যে নারী তার প্রতিদিনকে আলোয় ভরতেন, তিনি আর নেই। দেয়ালে ঝোলানো ইয়াংজির ছবির হাসি তাকে পুড়িয়ে মারত। তিনি ছুটি ভেঙে আবার কারাগারের কাজেই ফিরলেন। কাঠ, করাতের শব্দ, যন্ত্রের গর্জন এসবই কিছুক্ষণের জন্য তার শোককে ঢেকে রাখত। একদিন সহকর্মী এসে জানালেন কুরাশিমার জন্য এক অতিথি অপেক্ষা করছেন। তিনি ছিলেন একটি এনপিও প্রতিষ্ঠানের কর্মী, যিনি হাতে একটি চিঠি তুলে দিলেন। এটি ছিল ইয়াংজির নিজ গ্রামের ডাকঘরে সংরক্ষিত একটি চিঠি, তার মৃত্যুর পর কুরাশিমার হাতে পৌঁছানোর জন্য। কুরাশিমা চিঠি খুলল। তাতে মাত্র একটি বাক্য লেখা, আমার অস্থি আমার গ্রামের সাগরে ছড়িয়ে দিও। তার হৃদয় কেঁপে উঠল। কেন জীবদ্দশায় একবারও তা বলেননি? কেন মৃত্যুর পর ডাকঘর থেকে পাঠাতে হলো? ইয়াংজি আসলে কি ভাবছিলেন? কুরাশিমা সিদ্ধান্ত নিলেন তিনি যেভাবেই হোক ইয়াংজির ইচ্ছা পূরণ করবেন। নিজের হাতে সেই পুরনো গাড়িকে ক্যাম্পারে রূপ দিলেন। সিট সরালেন, ছোট বিছানা বানালেন, রান্নাঘর, আলমারি লাগালেন। প্রতিটি করাতের আঘাত, প্রতিটি পেরেক যেন তার স্ত্রীর সাথে কথোপকথন হয়ে উঠল। অবশেষে গাড়ি প্রস্তুত। তিনি কারাগারকে বিদায় জানালেন, চাকরি ছাড়লেন। গাড়িতে বসালেন ইয়াংজির অস্থিকলস, তার রান্নার নোটবুক আর একটি ছোট্ট ঘণ্টা, যা ইয়াংজি বলতেন শরতে খুলে ফেলতে।
এভাবেই যাত্রা শুরু হলো দক্ষিণের দিকে, ইয়াংজির জন্মভূমির সাগরের উদ্দেশ্যে। পথ দীর্ঘ, একা। মাঝপথে তিনি বিভিন্ন মানুষের সাথে দেখা করেন। এক বৃদ্ধ, যিনি নিজেকে শিক্ষক পরিচয় দেন, কিন্তু পরে জানা যায় চোর। এক তরুণ, যাকে তিনি গাড়িতে পৌঁছে দেন। ঝড়ের আগমনী বার্তা, আতঙ্ক, অনিশ্চয়তা। অবশেষে টাইফুনের মাঝেও তিনি পৌঁছালেন ইয়াংজির গ্রামে। ডাকঘর থেকে নিলেন দ্বিতীয় চিঠি, কাপা হাতে খুললেন। তাতে লেখা ছিল মাত্র দুটি শব্দ, বিদায়। কুরাশিমার বুক ভেঙে গেল। এত দূরের যাত্রা, এত অপেক্ষার পর শুধু দুটি শব্দ। কেন? তিনি কি শুধু একজন যাত্রী ছিলেন ইয়াংজির জীবনে? তবুও তিনি তার শেষ ইচ্ছা পূরণে অটল থাকলেন। অবশেষে সাগরে পৌঁছে তিনি ইয়াংজির অস্থি ছড়িয়ে দিলেন। সূর্যের আলোয় ঝলমল করা সাগরে অস্থি গুঁড়ো হয়ে ঝরে পড়ল, যেন তারারা আকাশে ফিরে যাচ্ছে। কুরাশিমার চোখে জল এলো না, কিন্তু ভেতরে ঝড় বয়ে গেল। তিনি জানলেন, ইয়াংজি চাইছিলেন তিনি এগিয়ে যান, জীবনের পথে আবার হেঁটে যান। ফিরে আসার পথে গাড়ি চলতে শুরু করল নতুন গন্তব্যের দিকে। এবার কুরাশিমা আর কারারক্ষী নন, আর শুধু ইয়াংজির স্বামীও নন। তিনি একজন ভ্রমণকারী, অদৃশ্য এবং দৃশ্যমান শৃঙ্খল ভেঙে মুক্ত। ইয়াংজি তার শেষ চিঠি দিয়ে একটি মানচিত্র এঁকেছেন। তার গন্তব্য ছিল শেষ বিদায়, কিন্তু তার সূচনা হলো নতুন এক যাত্রার, স্বাধীনতার, অজানার পথে। আজ এই রাস্তায় অসংখ্য মানুষের মতো তিনি একা হাঁটছেন।